পাত্রপক্ষকে জুতা দিয়ে পেটানো না করে ভুল করা হয়েছে। সর্বোচ্চ শক্তি দিয়ে পেটানো দরকার ছিল। ঘর ভর্তি মানুষের সামনে আমার বোনকে দেখতে এসে বলে আমার বোন নাকি কালো, আমার বোন নাকি একদম খাটো। ঘটক বলেছিল আমার বোনকে দেখতে ছেলে আর ছেলের বাবা মা আসবে, আমরা সেই হিসেবে আয়োজন করেছিলাম। পরে দেখি ছেলের সাথে আরো অনেকে এসেছে, সাথে কিছু বাচ্চাও আছে। বাবা আমার আড়ালে ডেকে নিয়ে 12,000 টাকা হাতে দিয়ে বলল, তাড়াতাড়ি বাজারে যাও, খাসির মাংস, মুরগির মাংস, যা যা লাগবে সব কিনে নিয়ে আসো। আমি আমার এক বন্ধুকে সাথে নিয়ে তাড়াতাড়ি বাজারে গেলাম, সব কিছুই কিনলাম, শুধু খাসির মাংসটা কেনা হলো না। একে তো বৃষ্টি, তার উপর গ্রামের ছোট একটা বাজার, তাই ওখানে খাসির মাংস সবসময় পাওয়া যায় না। বাবাকে যখন ফোনে বললাম বাজারে কোথাও খাসির মাংস পেলাম না, তখন বাবা বললো, যেভাবে পারিস খাসির মাংসের ব্যবস্থা কর, তা না হলে আমার কিন্তু সম্মান থাকবে না। বাইকে করে বৃষ্টিতে ভিজতে ভিজতে গেলাম থানার কাছে বড় একটা বাজারে। মাংস কিনে বাড়ি পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। বাবা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, দেরি করলি কেন? এত অল্প সময় এগুলো রান্না করবে কিভাবে? এই বৃষ্টির দিনেও বাবা ঘামছেন। চোখে মুখে বাবার ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার শিক্ষক বাবাকে এতটা অসহায় এর আগে আমি কখনো দেখিনি। আমি বললাম, আপনি চিন্তা করবেন না, সব ব্যবস্থা হয়ে যাবে। আপনি ওনাদের সাথে ঘরে গিয়ে বসুন। মাকে রান্নার কাজে সাহায্য করার জন্য আমার বোন রান্নাঘরে ঢুকতেই মা বাধা দিয়ে বলল, তুই কেন রান্নাঘরে এলি? যা রুমে যা, গিয়ে তৈরি হয়ে নে। বোন বলল, মা তুমি পারবে না একা হাতে এত কিছু সামাল দিতে, আমি একটু সাহায্য করি তোমাকে। মা বলল, আমি পারবো একা সামাল দিতে, তুই তৈরি হয়ে থাক, ওরা কখন না কখন মেয়ে দেখতে চাইবে। আমি ছেলে মানুষ, রান্নার এত কিছু বুঝি না, তবে এটা ওটা কেটে দিয়ে মাকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করছিলাম। কেউ চায় চিনি খায় না, আবার কেউ চায় চিনি কম খায়, কেউ সিগারেট খাবে তাকে সেফ জায়গায় নিয়ে যাওয়া, সাথে আসা বাচ্চাদেরকে দেখাশোনা করা, এসব করতে গিয়ে আমার ছোট ভাইটাও দেখি ক্লান্ত হয়ে গেছে। 5 মিনিট পর পর বাবা রান্নাঘরে এসে মাকে বলে, কি গো, রান্না কত দূর হলো কি? কপালে জমে থাকা ঘামটা মা আঁচল দিয়ে মুছতে মুছতে বলে, এই তো হয়ে গেছে, আর একটু। রান্না হয়ে গেলে খাওয়ার পর্ব শুধু। আমি আর বাবা নিজ হাতে সবাইকে পরিবেশন করছিলাম। বাবা বারবার বিনয়ের সহিত বলছিল, জানি না রান্না কেমন হয়েছে, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ওনাদের খাবার খাওয়ার স্টাইল দেখে মনে হচ্ছিল ওনারা 3 বেলায় 5 স্টার হোটেলে কাঁচা চামচ দিয়ে খাবার খায়। এখানে হাত দিয়ে খাবার খেতে হচ্ছে বলে ওনারা কিছুটা বিরক্ত। ওনারা যত খাবার খেয়েছে তার চেয়ে বেশি নষ্ট করেছে। বাচ্চা খাচ্ছে না বলে বাচ্চার মা ধমক দিয়ে বলে, এই তুমি খাচ্ছ না কেন, এই নাও মাংস। বাচ্চা বলে, আমি খাবো না। বাচ্চার মা বলে, তোমাকে খেতেই হবে, এই নাও মাংস। এই বলে বাচ্চার প্লেটে পুরো বাটিটাই ঢেলে দেয়। খাওয়ার পর্ব শেষে মেয়ে দেখানোর পর্ব শুধু। আমার অনার্স পাস করা বোনকে দেখাশোনা করে হাতের লেখা নিয়ে শেষে পাত্রের মা আমার বাবাকে বলল, আসলে মেয়ে আমাদের পছন্দ হয়নি, আমরা আমাদের ছেলের জন্য একটু সুন্দর মেয়ে খুঁজছিলাম। পাত্রের বড় বোন বলল, মেয়ে দেখছি কিছুটা খাটো, তাছাড়া মেয়ের বয়সটাও একটু বেশি। কথাগুলো শুনে আমার বড় বোন মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলছিল। কেন জানি আমার আর সহ্য হচ্ছিল না। আমি তাদের বললাম, কেন আপনারা কি জানতেন না আমার বোন শ্যামলা? আমি তো ঘটককে আমার বোনের এডিট ছাড়া ছবি দিয়েছিলাম। তাছাড়া আপনারা কি জানতেন না আমার বোনের উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি আর আমার বোন অনার্স পাস করেছে? আমি তো সবই ঘটককে বলেছি আগে থেকেই। পাত্রের জামাইবাবু আমতা আমতা করে বলল, হ্যাঁ সবই জানতাম, তারপরেও এসেছিলাম সামনাসামনি একবার মেয়েকে দেখতে। দাঁতের সাথে দাঁত চেপে রেখে নিজের রাগটা কন্ট্রোল করে বললাম, সামনাসামনি দেখলে কি হতো? আমার বোন তো আর শ্যামলা থেকে ফর্সা হয়ে যেত না, তার উচ্চতাও বেড়ে যেত না, কিংবা তার বয়সও কমে যেত না। তাহলে শুধু শুধু আপনারা এত কষ্ট করে আসতে গেলেন কেন? পাত্রের বড় বোন কিছুটা রেগে বলল, আমরা মেয়ে দেখতে এসেছি বলে কি দোষ করে ফেলেছি নাকি? আমি বললাম, না, আপনারা কোনো দোষ করেননি। 3 জনের জায়গায় 15 জন এসেছেন, এটা আপনাদের দোষ হয়নি। খাবার খাওয়ার চেয়ে নষ্ট করেছেন বেশি, এটাও আপনাদের দোষ হয়নি। আপনার ছেলের জন্য ফর্সা, লম্বা, কম বয়সী মেয়ে খুঁজছেন, যার কোনোটাই আমার বোনের মধ্যে নেই। সেটা জানার পরেও আপনারা এখানে এসেছেন, এটা আপনাদের দোষ হয়নি। দোষ তো হয়েছে আমার বাপের। ওনারা কেন শ্যামলা মেয়ে জন্ম দিল? দোষ করেছে আমার বোন। কেন সে আপনাদের অপমান নীরবে সহ্য করলো? দোষ তো করেছি আমি। কেন আপনাদের এসব আমি চুপচাপ সহ্য করেছি? আমার কথা শুনে বাবা আমার গালে থাপ্পড় মেরে বসলো, আর থাপ্পড় মেরে আমাকে থামিয়ে দিল। ওনাদের কাছে ক্ষমা চাইলো। সবাই চলে গেলে বাবা আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, যেদিন নিজে মেয়ের বাবা হবেই সেদিন বুঝবি মেয়ের বাবাদের কত কিছু সহ্য করতে হয়। রাতে বোনের রুমে গিয়ে দেখি সে এখনো কান্না করছে। 15 জন মানুষের সামনে যখন একজন মেয়েকে রিজেক্ট শব্দটা শুনতে হয়, তখন অপমান চোখে জল তো আসবেই।
ছোট ভাইটা ক্লান্ত শরীর নিয়ে শুধু ডাল মেখে ভাত খাচ্ছে, অথচ কিছুক্ষণ আগে রোস্ট, খাসির মাংস, মাছ ভাজা সবই রান্না হয়েছে। নিজের দিকে তাকিয়ে দেখি বৃষ্টিতে ভেজা টি শার্টটা শরীরেই শুকিয়ে গেছে। আমাদের সমাজে কিছু কিছু মানুষ এখনো দলবল নিয়ে মেয়ে দেখতে যায়, তারপর কবজি ডুবিয়ে খেয়ে মেয়ে পছন্দ হয়নি বলে বুক ফুলিয়ে চলে আসে, অথচ একটিবারও ভেবে দেখে না 10 জনের সামনে যে মেয়েটাকে রিজেক্ট করা হলো সেই মেয়েটা কতটা কষ্ট পেতে পারে। 2 জনের কথা বলে 10 জন গিয়ে যখন হাজির হয় তখন মেয়ের পরিবারের মানুষজন কতটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে। বিয়ের কথাবার্তা চলাকালীন মেয়েকে আলাদাভাবে আপনি নিজে একবার দেখুন। যদি মেয়েকে দেখে আপনার পছন্দ হয় তাহলে বাবা মা আর সাথে 2-1 মুরব্বি নিয়ে মেয়ের বাড়িতে যান। কথাগুলো ফেসবুক থেকে একটা আপুর পেজ থেকে নেওয়া। আসলে আমরা যখন কোনো মেয়ে দেখতে যাই তখন আমরা এগুলো একটুও ভাবি না। আমরা শুধু চিন্তা করি যে আমরা মেয়েকে দেখতে যাচ্ছি, সেখানে কত খরচ হবে, কত কি না হবে, এসব যেন আমরা নিজেদের ভাবনার মধ্যেই আনি না, যেগুলো আমাদের অবশ্যই ভাবা উচিত। কারণ আমাদের ঘরেও মেয়ে আছে। আমরা অন্যের উপরে যখন ঢিল ছুড়ি তখন একবার আমাদেরও ভাবা উচিত যে আমাদের গায়েও কাদা ছিটে বসবে।